ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমাদের আজকের কনস্টিটিউশনের থার্ড ক্লাস। আমরা অলরেডি দুটো ইন্ট্রোডাকশন ক্লাস করেছি, যেখানে আমরা ভারতের সংবিধান সম্পর্কে বেসিক কিছু জিনিস আমরা ওই ক্লাসে আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো যারা দেখুনি ওই দুটো ক্লাস অবশ্যই দেখে নেবে, এতে করে তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে কিছু বেসিক যে জিনিসগুলো আছে সেগুলি আশা করি দুটো ক্লাসে তোমাদের কিছুটা হলেও জানা হবে। তো আজকে থেকে আমরা ভেরি ইম্পর্ট্যান্ট 5000 MCQ সিরিজ আমরা শুরু করছি। ঠিক আছে, 5000 MCQ সিরিজ আমরা শুরু করছি, যেখানে প্রত্যেক দিন আমরা চেষ্টা করব 25 to 50 থেকে বা বিভিন্ন দিন বিভিন্ন রকমের কোশ্চেন আমরা নিয়ে আসবো তোমাদের জন্য। তো আজকে আমরা 25টা প্রশ্নোত্তর আমরা আলোচনা করব। 25টা প্রশ্নোত্তর আমরা আলোচনা করব। যেহেতু আজকে প্রথম ক্লাস, তাই ইন্ডিয়ান কনস্টিটিউশনের একদম বেসিক যে কোশ্চেনগুলো আছে সেইগুলো কিন্তু আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, এবং যাদের এই পিডিএফটা দরকার হবে, আমি আমাদের যেই চ্যানেল আছে সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দেব। তো তোমরা সেখানে সেই গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানে তোমরা এই ম্যাটেরিয়ালসগুলো একদম ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। তো চলো কথা না বলে আমাদের আজকের যে এমসিকিউগুলো আছে সেগুলো আমরা সলভ করে নিই। আজকের প্রথম এমসিকিউ, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? আরেকটা জিনিস, এখানে বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুভাবেই আমরা সেট করে দিয়েছি। যাদের বাংলা দরকার হবে তারা বাংলাতে করবে, যারা বাংলাতে অসুবিধা হবে তারা ইংরেজিতে সাইডে আমি দিয়ে দিয়েছি। ইংরেজিতে এখানে হচ্ছে বেঙ্গলি, এখানে হচ্ছে ইংলিশ, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, আশা করি ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়ামের কোনো সমস্যা হবে না, কারণ সবগুলো বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুভাবেই আমরা কোশ্চেন সেট করেছি। প্রথম কোশ্চেন, চলো, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? এখানে অপশান দিয়েছে 15 আগস্ট 1947, 26 নভেম্বর 1949, 26 জানুয়ারি 1950, 9 ডিসেম্বর 1946। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে 26 নভেম্বর 1949। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। ভারতের সংবিধান গৃহীত হয়েছিল কিন্তু 26শে নভেম্বর 1949 সালে। আরেকটা কোশ্চেন হতে পারে যে ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল? ঠিক আছে, কার্যকর যখন বলবে তখন হবে 26 জানুয়ারি 1950। এটা অপশান সি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, এবার এই দুটো সম্পর্কে আমি তোমাদের একটু কিছু বলে দিতে চাইছি, সেটা তোমরা নোট ডাউন করে রাখবে। যদি বলে ভারতের সংবিধান কবে গৃহীত হয়, তাহলে অবশ্যই লিখবে 26 নভেম্বর 1949। আর যদি কবে কার্যকর করা হয় তখন লিখবে 26 জানুয়ারি 1950। আরেকটা জিনিস মনে রাখবে যে ভারতের সংবিধানের গণপরিষদ 26 নভেম্বর 1949 তারিখে গ্রহণ করা হয়েছিল। তাই প্রত্যেক বছর কিন্তু আমরা এই 26 নভেম্বরকে, এই যে 26 নভেম্বর আছে, 26 নভেম্বরকে কিন্তু আমরা কনস্টিটিউশনাল ডে হিসেবে পালন করে থাকি। ঠিক আছে, ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস। 26 নভেম্বরকে কিন্তু আমরা কনস্টিটিউশনাল ডে, ঠিক আছে, কনস্টিটিউশনাল ডে হিসাবে আমরা কিন্তু 26 নভেম্বরকে আমরা পালন করে থাকি। ঠিক আছে, তারপর এটা অবশ্যই তোমরা দেখে নেবে সংবিধান কার্যকর হয়েছিল কবে, 1950 সালে 26শে জানুয়ারি। ঠিক আছে, এবং 1930 সালে কিন্তু এই দিনটিতে পূর্ণ স্বরাজ দিবস হিসাবে কিন্তু আমরা এগুলোকে, এই দিনটাকে পালন করে থাকি। ঠিক আছে, তারপরের কোশ্চেন নাম্বার 3, ভেরি ইম্পর্ট্যান্ট। ভারতের সংবিধানের খসড়া প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? একদম ইজি কোশ্চেন। ঠিক আছে, ড্রাফটিং কমিটি আমরা বলতে পারি যে ড্রাফটিং খসড়া প্রণয়ন, বা এটাকে বলা হয় ড্রাফটিং কমিটি। এই যে যেখানে ইংলিশে দেখে নিতে পারো তোমরা ড্রাফটিং কমিটি আমি লিখে দিয়েছি, বাংলায় হচ্ছে খসড়া কমিটি, ইংরেজিতে হচ্ছে ড্রাফটিং কমিটি। তো ড্রাফটিং কমিটি কি হয়েছিল জানো? 29 অগস্ট, ঠিক আছে, 29 অগস্ট 1947 সালে গঠিত হয়, এবং সেই যেই কমিটি ছিল সেই কমিটির চেয়ারম্যান কিন্তু ছিল ডক্টর বি.আর. আম্বেদকর। তাই তাকে সাধারণভাবে ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি বা আর্কিটেক্ট অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশনও বলা হয়। কাকে? ডক্টর বি.আর. আম্বেদকরকে কী বলা হয়? আর্কিটেক্ট অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, বলা হয় কি? আর্কিটেক্ট অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন। তবু লিখে দিচ্ছি আমি।
আর্কিটেক্ট অফ দি ইন্ডিয়ান, ঠিক আছে, কনস্টিটিউশন। আর্কিটেক্ট অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে। ঠিক আছে, চলো তারপরের কোশ্চেন আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 4, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা শুরু হয়েছে কোন শব্দ দিয়ে? ঠিক আছে, প্রস্তাবনা বা প্রিএম্বেল, যেটাকে আমরা প্রিএম্বেল বলি। তোমরা যে কোনো বই যখন দেখবে, প্রত্যেক বইয়ের দেখবে সামনে দিয়ে প্রস্তাবনা লেখা থাকে এবং সেখানে লেখা থাকবে যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এই লাইনটা দিয়ে শুরু হয়, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। এর অর্থ হলো ভারতের সংবিধানের মূল ক্ষমতার উৎস হলো ভারতের জনগণ, অর্থাৎ জনগণের সার্বভৌমত্বের ধারণা এখানে প্রকাশ পেয়েছে। জনগণই হচ্ছে মেইন। ঠিক আছে, তারপরে কোশ্চেন নাম্বার 5, ভারতের সংবিধানের রচনার জন্য গণপরিষদ প্রথম কবে বসে? গণপরিষদ প্রথম কবে বসে? গণপরিষদ প্রথম বসে অনুষ্ঠিত হয়, বা গণপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় 9th ডিসেম্বর 1946। এটা কারেক্ট অ্যান্সার, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 9th ডিসেম্বর 1946। ঠিক আছে, এবং এই যে প্রথম বৈঠকে হয়েছিল, এই বৈঠকে কিন্তু সচিদানন্দ সিনহা কিন্তু অস্থায়ী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে প্রথম অধিবেশন হয়েছিল, এই যে গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল, এই প্রথম অধিবেশনে কিন্তু সচিদানন্দ সিনহা কী ছিল? অস্থায়ী সভাপতি। সচিদানন্দ সিনহা কিন্তু অস্থায়ী সভাপতি ছিল। এই যে এখানে দিয়েছি আমি একটা কোশ্চেন ইম্পর্ট্যান্ট, গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন সচিদানন্দ সিনহা। তারপরে গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন, এটা হয়েছিল স্থায়ী সভাপতি 11th ডিসেম্বর। ঠিক আছে, দেখে নাও এই কোশ্চেনটা। এই যে গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সাধারণ স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন এবং পরবর্তীকালে কিন্তু তিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন। প্রথম রাষ্ট্রপতি। আমি কিন্তু একটা কোশ্চেনের মধ্যে যত ধরনের কোশ্চেন হতে পারে একটা থেকে, সবগুলো কিন্তু ডিসকাস করে দেওয়ার চেষ্টা করছি। তাই তোমরা কিন্তু সবগুলোকে কিন্তু তোমরা কী করবে? নোট ডাউন করে রাখবে। ঠিক আছে, এবং এটা কবে হয়েছিল? 11th ডিসেম্বর। ঠিক আছে, 11th ডিসেম্বর 1946 তারিখে ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং পরবর্তীকালেই কিন্তু তিনি ভারতের প্রথম কী হয়েছিলেন? রাষ্ট্রপতি হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, তারপরের কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারতের সংবিধান রচনায় মোট কত সময় লেগেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হচ্ছে 2 বছর 11 মাস 18 দিন। এটা হ্যাঁ, এবার এই কোশ্চেনটা কিন্তু বিভিন্ন টিপিএসসি পরীক্ষার মধ্যে এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মধ্যে এখানে আসে। কি করে জানো? এখানে কিচ্ছু করে না, একটা জিনিস চেঞ্জ করে দেবে। 2 বছর 18 মাস 11 দিন, এমন একটা অপশানও দিয়ে দিতে পারে তোমাদেরকে কনফিউশন করার জন্য। কিন্তু দেখবে 18 মাস কিন্তু হয় না। 18 মাসকে যদি আমি ভাঙি তাহলে কিন্তু হবে 1 বছর 6 মাস। তাহলে এটা যদি ভাঙি টোটাল আমি কত হয়ে যাবে? 3 বছর 6 মাস 11 দিন। তো 3 বছর 6 মাস 11 দিন কি লেগেছিল? না, লাগেনি। তাহলে এটা কিন্তু রং আনসার হবে। 2 বছর একটু চেঞ্জ করে দেয় আর কি, 11 জায়গাতে 18 নিয়ে আসে, 18 জায়গায় 11 নিয়ে আসে। তো 2 বছর, সঠিক উত্তর হবে 2 বছর 11 মাস 18 দিন। কিন্তু তোমাদেরকে এই অপশানটাও দিয়ে দিতে পারে, তাই তোমরা কনফিউশন হবে না। মনে রাখবে 2 বছর, মাস হবে 11 মাস, দিন হবে 18 দিন। ঠিক আছে, তারপরের কোশ্চেন, চলো কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 বলেছে, প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কোন সংশোধনের মাধ্যমে যুক্ত হয়? আমি অ্যামেন্ডমেন্ট যে সংশোধনী, অর্থাৎ অ্যামেন্ডমেন্ট যেটা আছে সেটা নিয়ে আমি এক্সট্রা অনেক ক্লাস করাবো তোমাদেরকে, ডেসক্রিপটিভ ক্লাস করাবো, তখন তোমরা অ্যামেন্ডমেন্ট সম্পর্কে কিন্তু জেনে যাবে। তো অ্যামেন্ডমেন্ট কি, আমরা কিন্তু প্রথম যে 2টো ইন্ট্রোডাকশন ক্লাস করেছি সেখানে আমরা বলেছি অ্যামেন্ডমেন্ট কী। তো তোমরা যারা দেখোনি ওই ক্লাসটা দেখে নেবে, ওই ক্লাসটা না দেখলে কিন্তু তোমাদের এই এমসিকিউগুলো করতে তোমাদের অনেক অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, চলো এটার সঠিক উত্তর হচ্ছে 42তম সংশোধনী। ঠিক আছে, 42তম সংশোধনীর মাধ্যমে কিন্তু সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই দুটি শব্দকে সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত করা হয়েছিল। তারপরে কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 হচ্ছে, প্রস্তাবনায় অখণ্ডতা বা ইন্টিগ্রিটি শব্দটি কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অখণ্ডতা বা ইন্টিগ্রিটি এটা হয়
42তম সংশোধনীর মাধ্যমে। এটার সঠিক উত্তরও কিন্তু 42তম সংশোধনী, ঠিক আছে। অর্থাৎ শুধু দেশের ঐক্য নয়, দেশের অখণ্ডতা রক্ষা করার বিষয়টিও কিন্তু খুব গুরুত্ব পায়, তাই কিন্তু এটাকে যুক্ত করা হয়েছিল। তারপরে কোশ্চেন নাম্বার 11, ভারতীয় সংবিধানকে বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান বলার কারণ কি? মনে রাখবে, আমি বলেছিলাম ওই ক্লাসের মধ্যে যে ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর লিখিত সবথেকে বড় সংবিধান। লিখিত বড় সংবিধান হচ্ছে ভারতের, আর লিখিত ছোট সংবিধান হচ্ছে ইউএসএ। আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান হচ্ছে পৃথিবীর লিখিত সবথেকে ছোট সংবিধান, এবং ভারতবর্ষের লিখিত সংবিধান হচ্ছে পৃথিবীর লিখিত সবথেকে বড় সংবিধান, ঠিক আছে। তাহলে তোমাকে কোশ্চেন করেছে দীর্ঘতম লিখিত সংবিধান বলার কারণ কি, ঠিক আছে। কারণ এতে বিস্তারিত প্রশাসনিক এবং সাংবিধানিক বিধান রয়েছে, ঠিক আছে। এতে ভারত একটি বিশাল এবং বৈচিত্র্যময় দেশ, তাই সংবিধানকে কেন্দ্র রাজ্য সম্পর্কে প্রশাসন, নির্বাচন, বিচার ব্যবস্থা, মৌলিক অধিকার, নির্দেশনামূলক নীতি ইত্যাদি যা যা আছে সবগুলো বিষয় কিন্তু বিস্তারিতভাবে ইন্ডিয়ান কনস্টিটিউশনে উল্লেখ করা হয়েছে। এই কারণে যেহেতু বিস্তারিত সবগুলো বিষয় উল্লেখ করা হয়েছে এবং পার্ট করে সবগুলো লিখে দেওয়া হয়েছে, তাই ভারতের সংবিধান কিন্তু পৃথিবীর সবথেকে বড় লিখিত সংবিধান, ঠিক আছে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এরপরে যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এই কোশ্চেনটা বুঝতে পারিনি। তারপরের কোশ্চেন নাম্বার 12, ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার বর্ণিত হয়েছে? আমরা পার্ট টোটাল ইন্ডিয়ান কনস্টিটিউশনে পার্ট আছে 25টা, পার্ট নিয়ে আমরা একটা এক্সট্রা ক্লাস করব এবং পার্ট তোমাদের একটা ট্রিক দিয়ে শিখিয়ে দেব। আমি 100% শিওর এই ট্রিকটা যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো, পার্ট তোমরা যদি ইচ্ছেও করো তারপরে তোমরা বলতে পারবে না, 100% গ্যারান্টি আমি নিয়ে আসবো ক্লাস। তারপরে দেখো কোশ্চেনটা, এখানে আনসারটা একটু দেখে নিই আমরা। ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার বর্ণিত হয়েছে? মনে রাখবে পার্ট 3, ঠিক আছে, পার্ট 3, যেখানে আর্টিকেল নাম্বার আছে 12 to 35 আর্টিকেল নাম্বার, ঠিক আছে। আর্টিকেল নাম্বার হচ্ছে 12 to 35 এবং ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার, এবং এটার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। এগুলিতে তুমি দেখতে পারো ব্যক্তির স্বাধীনতা মর্যাদা রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে কোশ্চেন নাম্বার 13, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি বা ডিপিএসপি, ঠিক আছে, কোন অংশে রয়েছে? ডিপিএসপি রয়েছে পার্ট 4-এ। ডিপিএসপির ফুল ফর্মটা তোমরা একটু দেখে নেবে, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। ডিপিএসপির ফুল ফর্ম এখানে লেখা আছে, ইংরেজিতে দেখে নিতে পারো, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ঠিক আছে। এবং এখানে এই যে পার্ট 4 আর্টিকেল নাম্বার আছে এটার মধ্যে 36 to 51, ঠিক আছে, 36 থেকে 51 আর্টিকেল আছে এটার মধ্যে, এবং এগুলির উদ্দেশ্য হলো দেশে সামাজিক ও অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করা এবং একটি ওয়েলফেয়ার স্টেট গঠনে রাষ্ট্রকে নির্দেশ দেওয়া, ডিপিএসপির মূল যেই উদ্দেশ্য, ঠিক আছে। তারপরে চলো কোশ্চেন নাম্বার 14, সংবিধানের মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস কোন অংশে রয়েছে? ঠিক আছে, ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য কোন অংশে রয়েছে? মৌলিক কর্তব্য রয়েছে 4A পার্ট 4A, ঠিক আছে, পার্ট 4, এবং এইগুলি 42তম সংশোধনীর মাধ্যমে, ঠিক আছে, 42তম সংশোধনীর মাধ্যমে 1976 সালে যুক্ত হয়, এবং এখানে 11টি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছিল, ঠিক আছে। মনে রাখবে, আমি অনেকগুলো কোশ্চেন এটা রিলেটেড যতগুলো আছে সবগুলো বলে দেওয়ার চেষ্টা করছি, তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে অবশ্যই, প্রত্যেকটা লাইন ভেরি 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 ইম্পর্টেন্ট, তোমরা নোট ডাউন করে রাখবে। এমসিকিউগুলো যদি আমার এই চ্যানেলের এমসিকিউগুলো যদি তোমরা সম্পূর্ণ 5000 এমসিকিউ ক্লিয়ার করতে পারো, কনস্টিটিউশন তোমাদের মিনিমাম মানে প্রায় 70% কমপ্লিট হয়ে যাবে। আমি বলবো না 100% কমপ্লিট হবে, অ্যাপ্রক্সিমেটলি 70 to 80% তো তোমাদের ডিসকাশন কমপ্লিট হয়ে যাবে। কারণ আমি এমনভাবে এমসিকিউগুলো সেট করেছি যাতে ডিসকাশনও একবারে হয়ে যায় এমসিকিউ ক্লাসের মধ্যে, ঠিক আছে। চলো তারপরের কোশ্চেন নাম্বার 15 বলেছে বর্তমানে ভারতীয় নাগরিকদের কতটি মৌলিক অধিকার রয়েছে? ঠিক আছে, মনে রাখবে মূল সংবিধানে কিন্তু 60টি ফান্ডামেন্টাল রাইটসের কথা ছিল, কিন্তু রাইট টু প্রপার্টিতে অর্থাৎ 44তম সংশোধনীর মাধ্যমে কিন্তু মৌলিক অধিকার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাই বর্তমানে কিন্তু মৌলিক অধিকার আছে 6টি, ঠিক আছে।
তারপরে কোশ্চেন নাম্বার 16, সংবিধানে কোন অনুচ্ছেদে সমতার অধিকার সম্পর্কিত বিধান রয়েছে? সমতার অধিকার, আর্টিকেল নাম্বার, মনে রাখবে আর্টিকেল নাম্বার 14, সঠিক উত্তর আর্টিকেল নাম্বার 14। এটার মধ্যে ছিল ইকুয়ালিটি, মানে আর্টিকেল নাম্বার 14-এ কী ছিল? ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল এর কথা বলা হয়েছে। লিখে নিতে পারো, আমি লিখে দিচ্ছি। ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ লস। ঠিক আছে, এগুলোর কথা কিন্তু আর্টিকেল 14-এ বলা হয়েছে, অর্থাৎ আইনের চোখে সকলের সমতা নিশ্চিত করা হয়েছে কিন্তু আর্টিকেল 14-এ। তারপরে কোশ্চেন নাম্বার 17 বলেছে, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদের অধীনে রয়েছে? এটা হবে আর্টিকেল নাম্বার 21, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আর্টিকেল নাম্বার 21। এবং আর্টিকেল নাম্বার 21-এ প্রত্যেক ব্যক্তির জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা দেয়। হ্যাঁ, প্রত্যেকটা ব্যক্তির কিন্তু জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা দেয় আর্টিকেল নাম্বার 21। এবং মনে রাখবে, সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ের মাধ্যমে আর্টিকেল 21-এর পরিধি অনেক বিস্তৃত হয়েছে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল নাম্বার 21, যেটার মধ্যে প্রত্যেকটা ব্যক্তির জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষার কথা বলা হয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 18 বলেছে, অস্পৃশ্যতা বিলোপ কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? কোনটাতে? সঠিক উত্তর হবে আর্টিকেল নাম্বার 17। মনে করবে, অর্থাৎ এটাকে আমি বিলোপ, অস্পৃশ্যতা মানে এখানে লেখা আছে দেখো আনটাচেবিলিটি। হ্যাঁ, আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা বিলোপ। শুধু অস্পৃশ্যতা বিলোপ নয়, এর ফলে সৃষ্ট যে কোনো ধরনের বৈষম্য কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। তাই আর্টিকেল নাম্বার 17 ইজ দ্য কারেক্ট আনসার। অস্পৃশ্যতা বিলোপ কত? আর্টিকেল নাম্বার 17। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, অস্পৃশ্যতা বিলোপ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসে, দেখে নেবে। তারপরে কোশ্চেন নাম্বার 19, ভারতের সংবিধানের রক্ষক ও অভিভাবক হিসাবে কাকে বিবেচনা করা হয়? মনে রাখবে, রক্ষক এবং অভিভাবক হিসাবে বিবেচনা করা হয় সুপ্রিম কোর্টকে। রক্ষক এবং অভিভাবক হিসাবে বিবেচনা করা হয় কাকে? সুপ্রিম কোর্টকে। ভারতের সুপ্রিম কোর্ট সংবিধানের ব্যাখ্যা করে এবং সংবিধান বিরোধী আইন বা সরকারি পদক্ষেপকে কিন্তু জুডিশিয়াল রিভিউয়ের মাধ্যমে পরীক্ষা করতে পারে। তাই সুপ্রিম কোর্টকে আমরা কি বলতে পারি? গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন। দেখো এখানে লেখা আছে গার্ডিয়ান ও কাস্টোডিয়ান অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কে? সুপ্রিম কোর্ট। কোশ্চেন নাম্বার 20, কোন অনুচ্ছেদকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় আত্মা বলেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন অনুচ্ছেদ বা আর্টিকেল নাম্বার কতকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় আত্মা বলেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর্টিকেল নাম্বার 32। আর্টিকেল নাম্বার 32। এটার মধ্যে বলা হয়েছে কি? হার্ট অ্যান্ড সোল। লেখা আছে দেখো এখানে, এই যে হার্ট অ্যান্ড সোল। আমি ইংরেজি বাংলা দুটোটা দিয়ে দিয়েছি যাতে তোমাদের কোনো অসুবিধার মধ্যে তোমরা যাতে না পড়ো, তাই কিন্তু আমি এমনভাবে লিখে দিয়েছি। কারণ কেন, এবার তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো কেন ডক্টর বি.আর. আম্বেদকর আর্টিকেল 32কেই হৃদয় আত্মা বলেছেন, কেন? কারণটা দেখে শুনে রাখো। কারণ ফান্ডামেন্টাল রাইটস যদি লঙ্ঘিত হলে নাগরিক সরাসরি সুপ্রিম কোর্টের কাছে প্রতিকার চাইতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তির যদি তার ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে, কোনো ব্যক্তির যদি ফান্ডামেন্টাল রাইটসটা যদি লঙ্ঘিত হয়, তাহলে কিন্তু ওই ব্যক্তি ডাইরেক্ট কী করতে পারে? ডাইরেক্ট সুপ্রিম কোর্টের কাছে প্রতিকার করতে পারে। তাই আর্টিকেল নাম্বার 32কে কিন্তু রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস বলা হয়। ঠিক আছে, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরের কোশ্চেন নাম্বার 21 কি বলেছে দেখো, সংবিধানের মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার তথ্য কোন মামলার সাথে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি অলরেডি ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসের মধ্যে বলেছি যে সেটা সঠিক উত্তর হবে কেশবানন্দ ভারতী কেস। কেশবানন্দ ভারতী কেস ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন? কারণ দেখবে, আমি বলছি ফার্স্ট, তোমরা যদি সেকেন্ড ক্লাসটাতে দেখো তোমরা পেয়ে যাবে যে টোটাল আর্টিকেল আছে 395। ঠিক আছে, এবার কেন কেশবানন্দ ভারতী কেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট? কারণ কেশবানন্দ ভারতী কেসের মধ্যে বলা হয়েছিল যে ভারতের সংবিধানের যে মূল খাঁচাটা আছে, ঠিক আছে, মূল যে খাঁচাটা আছে সেই খাঁচাটাকে কেউ কোনোদিন পরিবর্তন করতে পারবে না, কিন্তু মানুষের সুবিধার জন্য কোনো কিছুকে যুক্ত করতে পারবে বা বাদ দিতে পারবে। কিন্তু বেসিক যে স্ট্রাকচারটা আছে, অর্থাৎ আমি বলতে পারি বেসিক যে স্ট্রাকচার আছে, বেসিক স্ট্রাকচারের কিন্তু কোনো পরিবর্তন করতে পারবে না।
ঠিক আছে, এবং এটা হয়েছিল 1973 সালে। তো কেশবানন্দ ভারতী স্টেট অফ কেরালাতে হয়েছিল, যেটা 1973 সালে কোথায় হয়েছিল? কেরালাতে হয়েছিল। কেশবানন্দ ভারতীকে সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার ডক্ট্রাইন প্রতিষ্ঠা করে। এর অর্থ হলো পার্লামেন্ট সংবিধান সংশোধন করতে পারে, কিন্তু সংবিধানের মৌলিক কাঠামো কখনো ধ্বংস করতে পারবে না। এটি হচ্ছে মূল বিষয় কেশবানন্দ ভারতী কেসের। ঠিক আছে, তারপরে কোশ্চেন নাম্বার 22 বলেছে, প্রস্তাবনায় ভারতের প্রকৃতি বর্ণনায় কতটি মূল শব্দের উল্লেখ রয়েছে? অর্থাৎ সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র। কয়টি? কারেক্ট অ্যান্সার হচ্ছে 5টি। অর্থাৎ প্রিএমবেলে ভারতের রাষ্ট্রের প্রকৃতি বোঝাতে 5টি কথা বলা হয়েছে। এই 5টি হচ্ছে কি? সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র। তোমরা এগুলো এখানে দেখে নিতে পারো, ইংলিশ টার্মগুলো শিখে নিতে পারো, কারণ পরীক্ষার মধ্যে কী করে অনেক সময় ইংলিশ টার্মগুলোকে বাংলাতে লিখে দিয়ে দেয়। তাহলে তোমরা যদি ইংলিশ টার্মগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত না থাকো বা না জানো, প্রবলেমে পড়ে যেতে পারো। তাই আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। তারপরে কোশ্চেন নাম্বার 23, ভারতের সর্বোচ্চ আইনগত কর্তৃত্ব সুপ্রিম অথরিটি কার? হচ্ছে অপশান সি, সংবিধানের। ঠিক আছে, কারণ ভারতের কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড। আমি বলতে পারি যে সুপ্রিম অথরিটি বা সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড। সংসদ, রাষ্ট্রপতি, সরকার, আদালত সকল প্রতিষ্ঠানকে কিন্তু সংবিধানের সীমার মধ্যে কাজ করতে হয়। সংবিধানের বাইরে কিন্তু কেউ কাজ করতে পারবে না। কেউ বলতে কেউ না, না সংসদ পারবে, না রাষ্ট্রপতি পারবে, না সরকার পারবে, না আদালত, কিচ্ছু পারবে না। তাই সংবিধানের সীমার মধ্যে থেকেই কিন্তু কাজ করতে হয়। তাই কোনো সাধারণ আইন সংবিধানের বিরোধী হলে আদালত সেটিকে কী করবে? আদালত সেটিকে বাতিল করে দেবে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 24 কী বলেছে? চলো দেখিনি। কোশ্চেন নাম্বার 24 বলেছে, কোন তফসিলে কেন্দ্র রাজ্য ক্ষমতা বন্টন অর্থাৎ ইউনিয়ন, স্টেট অ্যান্ড কনকারেন্ট লিস্ট রয়েছে? সঠিক উত্তর হচ্ছে 7th শিডিউল। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। 7th শিডিউলে 3টি গুরুত্বপূর্ণ তালিকা উল্লেখ করা হয়েছে। সেগুলো কী দেখো, আমি লিখে দিয়েছি। ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট। এই 3টা কিন্তু গুরুত্বপূর্ণ যে লিস্ট, সেই লিস্টগুলো কিন্তু কী? ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট। ঠিক আছে, এগুলির মাধ্যমে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আইন প্রণয়নের বিষয়গুলোকে কী করা হয়? ভাগ করা হয়, ডিভাইড করা হয় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি? 7th শিডিউল। তারপরে কোশ্চেন 25, আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, সংবিধানের কোন তফসিলে স্বীকৃত ভাষাগুলির অর্থাৎ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের তালিকা রয়েছে? সঠিক উত্তর হচ্ছে 8th শিডিউল। কী বলেছে? 8th শিডিউলে ভারতের সংবিধানে স্বীকৃত ভাষাগুলির তালিকা রয়েছে। বর্তমানে কনস্টিটিউশনে মোট 22টি সরকারি কিন্তু স্বীকৃতি ভাষা আছে। 22টি সরকারি স্বীকৃতি ভাষা আছে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ 25টি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, ট্যাট থেকে শুরু করে যে কোনো জিআরবিটি, ফরেস্টার সব পরীক্ষার জন্য কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। তো আজকে আমরা 25টা প্রশ্নোত্তর কমপ্লিট করেছি। চেষ্টা করব নেক্সট ক্লাসে আর একটু বাড়িয়ে বেশি করে এমসিকিউ আলোচনা করার জন্য। কম সময়ে যাতে আমরা সিলেবাসটা তাড়াতাড়ি শেষ করতে পারি সেই দিকে আমরা নজর রাখবো। এবং যাদের এই পিডিএফটা সম্পূর্ণ লাগবে, তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম যে গ্রুপ আছে সেই গ্রুপে যুক্ত হয়ে যাবে। সেখানে তোমরা এই ম্যাটেরিয়ালসগুলো ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। এবং যারা আমাদের এই চ্যানেলটাতে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, যাতে সবাই পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।